প্রিয় দর্শক, স্বাগত। দেখছেন মিনিস্টার স্মার্ট এসি নিবেদিত দেশভাবনা, এই মুহূর্তের বাংলাদেশ। আপনাদের সঙ্গে আছি আমি এস আকাশ। এই অনুষ্ঠানে আমরা সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজ আমরা চলমান রাজনীতি নিয়ে আলোচনা করব। আমাদের সাথে তিনজন অতিথি, পরিচয় করে দিই। আমার বাঁ দিক থেকে আমাদের সাথে রয়েছেন ফজলে হুদা বাবুল, এমপি নওগাঁ ৩, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আছেন তাসনুবা জাবিন, সংগঠক অল্টারনেটিভস, আপনাকেও স্বাগত। আরও আছেন সাকিব আনোয়ার, যুগ্ম সাধারণ সম্পাদক নাগরিক ঐক্য, আপনাকেও স্বাগত জানাচ্ছি। আমি লেডিস ফার্স্ট। নতুন রাষ্ট্রপতি পেলাম আমরা, সবাই বলছে বিএনপি সরকার একটা খুব ভালো সিদ্ধান্ত নিয়েছে। একই সাথে আলোচনায় এসেছে সংবিধানের ৭০ অনুচ্ছেদ। আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ। আমার দুই সহ আলোচক এবং দর্শকদের শুভেচ্ছা। ২০ তারিখ থেকেই এটা নিয়ে কথা বলছি এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব একজন সবার কাছে, আমার কাছে মনে হয়, গ্রহণযোগ্য ব্যক্তি হিসেবে রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। ৭০ অনুচ্ছেদ যদি সংস্কারও হতো, তাও এটা আমার ব্যক্তিগত অভিমত যে উনি নির্বাচিত হতেন বলেই আমার বিশ্বাস। সো এখানে ব্যক্তি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে একপাশে রেখে আমি যদি এই আমাদের যে জুলাইয়ের যে আকাঙ্ক্ষা ছিল ফ্যাসিবাদ ব্যবস্থার বিলোপের, সেইটার ক্ষেত্রে অনেক বড় একটা ধাক্কা এই অর্থে যে ধরনের উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে রাষ্ট্রপতি নির্বাচন হয়েছে ওই দিন সারাদিন আমরা যখন গণমাধ্যমে আপনাদের মাধ্যমে দেখছিলাম, প্রত্যেকে সরকারি দল তো অবশ্যই, বিরোধী দলরা যেভাবে সানন্দে ফটো সেশন করে নির্বাচনে অংশ নিচ্ছিলেন এবং সোশ্যাল মিডিয়ায় তাদের সেই সব ছবি শেয়ার করে সেই নির্বাচনকে একটা ঐতিহাসিক বিরল মুহূর্ত হিসেবে বর্ণনা করছিলেন, এগুলো আমাদের কাছে খুবই অ্যালার্মিং। আমাদের বলতে আমরা যারা নতুন বাংলাদেশ করার স্বপ্নে, রাজনৈতিক আকাঙ্ক্ষা থেকে রাজনীতিতে এসেছি এবং সেই সকল জনগণের যারা বাংলাদেশের সিস্টেমের একটা পরিবর্তন চেয়েছে। কারণ আমরা সবাই জানি যে এই নির্বাচনটা ছিল একটা ফর্মালিটিস। সো আপনার এই যে ৭০ অনুচ্ছেদের মধ্যে কি আছে যে সরকার দলীয় লোকজন, এমপিরা যদি কোনো সিদ্ধান্তের বিরুদ্ধে মত দেয়, তাদের এমপি পদ চলে যাবে। সো এই যে জবাবদিহিতা, মূল কথাটা কি? ক্ষমতাকে জবাবদিহিতা বা ভারসাম্যটা রক্ষা করা। সো অনেকটা ৭০ অনুচ্ছেদকে বুড়ো আঙ্গুল দেখিয়ে কিন্তু নির্বাচনটা হয়েছে এবং সেখানে বিরোধী দলের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, বিরোধী দলের জামাত থেকে আমার কোনো প্রত্যাশাই নাই। আমি তাদের এই সংস্কার পুরো জিনিসটাকেই আমি একটা তাদের লোক দেখানো স্ক্যামের মতো আমি মনে করি। এটা আমি শুরু থেকেই বলি। কিন্তু যেই জুলাইয়ের নেতৃত্ব দানকারী যারা যেসব মুখ ছিল, সো তাদেরকে যারা প্রতিনিধিত্ব করছে, আমরা তাদেরকেও দেখেছি যে এই পুরো এই ফ্যাসিবাদ ব্যবস্থার আন্ডারেই তারা স্বতঃস্ফূর্তভাবে রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিচ্ছেন, ন্যূনতম প্রতিবাদ করা ছাড়া। তাহলে যেই বিরোধী দল, যে বিরোধী পক্ষ সরকারের এসব একচেটিয়া সিদ্ধান্তের, এই সরকার না, আমি বিএনপি সরকারের বলছি না, আমরা যেই বাংলাদেশ হওয়ার পর থেকে সেই রাষ্ট্রপতি শাসিত পদ্ধতির পরে যখন সংসদীয় পদ্ধতিতে গেল, এই যে সব রাষ্ট্রপতি থেকে ক্ষমতা প্রধানমন্ত্রীর হাতে চলে আসলো, এইটাকে যে চ্যালেঞ্জ করা, হাসিনাকে ফেলে দেওয়া কিন্তু মূল কথা ছিল না। হাসিনা যেই সংবিধানকে পুঁজি করে হাসিনা হয়েছে, সেটার পথ বন্ধ করার যে আকাঙ্ক্ষা আমাদের মধ্যে ছিল, আমরা যখন সেই বিরোধী পক্ষকে দেখি এইটার বিরুদ্ধে জনমত তৈরি না করে সে সরকারের সাথে সেই ৭০ অনুচ্ছেদের অধীনে সে স্বতঃস্ফূর্তভাবে রাষ্ট্রপতি নির্বাচনের মতো একটা স্টেজ নির্বাচনে, একটা নাটকে অংশ নেয়। আমি কিন্তু আবারও বলছি, আমি এখানে ব্যক্তি মির্জা ফখরুল ইসলাম সাহেবকে কিছু বলছি না। সো এটা আমাদের জন্য খুবই অশনি সংকেত। সো ওই জুলাই সনদ থেকে অনেকটা মানে বুড়া আঙ্গুল দেখিয়ে, তুচ্ছ তাচ্ছিল্য করেই কিন্তু এই নির্বাচনটা হয়েছে। আমরা একটা রাষ্ট্রপতি তো পেয়েছি, গ্রহণযোগ্য রাষ্ট্রপতি পেয়েছি, কিন্তু আমার কাছে মনে হয় যে বাংলাদেশের যে সিস্টেম, সেই সিস্টেমকে মানে একই সাথে একজন গ্রহণযোগ্য মানুষকে রাষ্ট্রপতি বসানো এবং একই সাথে যেটার বিরুদ্ধে আমাদের লড়াই ছিল সেটাকে বুড়ো আঙ্গুল দেখানো হয়েছে। এবং এই যে এইটার মধ্যে দিয়ে বিরোধী দলকে ঢুকায় ফেলা হলো, এটার ফসল কিন্তু বিএনপি সামনে তুলতে থাকবে। অলরেডি স্বরাষ্ট্র
মন্ত্রী কিন্তু কয়েক ঘন্টার মধ্যে বলেছেন যে বিরোধী দল যে সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়েছেন এইটার নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে তারা কিন্তু এটাকে অবৈধ তারা নিজেরাই বলে ফেললো। তাহলে এমনিতে বিএনপি অ্যান্টি রিফর্ম একটা স্ট্যান্ড আছে, এটা আমরা শুরু থেকেই দেখছি। ইনফ্যাক্ট গণভোটকে তারা 13 ফেব্রুয়ারি থেকেই তারা নাই করে দিয়েছে, এবং যখনই আপনার জুলাই সনদ বাস্তবায়নের প্রশ্ন আসবে তখনই কিন্তু এই রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী দলের অংশগ্রহণকে বিএনপি একটা উইপন হিসেবে ব্যবহার করবে, যেটা বিরোধী দলকে উইক করবে। যে বিরোধী দলের কাছে আমাদের প্রত্যাশা ছিল, যে তরুণ যারা প্রতিনিধিত্ব করছে তাদের কাছে প্রত্যাশা ছিল যে তারা এটার পক্ষে জনসমর্থন করে তুলবে। আমরা যারা বাইরে আছি তারা তো আমাদের মতো করে চেষ্টা করছি, কিন্তু মূল বিরোধী দলের কাছে কিন্তু এটা একটা বড় প্রত্যাশা। কারণ 17 বছর পর আমরা কিরকম সরকার পেলাম এটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে, কিন্তু 17 বছর পর আমরা কিরকম বিরোধী দল পেলাম। আগে বিরোধী দল গৃহপালিত ছিল, সবাই খুব স্বতঃস্ফূর্তভাবে এটা বলি, কিন্তু এই বিরোধী দল কতটুকু গৃহপালিত না, কতটুকু সমঝোতা অ্যালাইন না সরকারের সাথে, সেটা কিন্তু আমরা দৃশ্য খুব গরম আরেকজন কিছুদিন আগে এই 2-1 দিনের মধ্যে আমি একজনকে বলতে শুনেছি যে মানুষের গ্যাস নাই, বিদ্যুৎ নাই, পানি নাই, জ্বালানি নাই, জুলাই সনদ দিয়ে কি ভর্তা খাবে, পেটে ভাত নাই। সো ওই জুলাই সনদের ভিতরেই কিন্তু ছিল এই ক্ষমতার জবাবদিহিতা। কেন গ্যাস নাই, বিদ্যুৎ নাই, কেন আপনার মানুষ পরিবার নিয়ে একটা নিজের বাড়িতে ঘুমায় সকালবেলা লাশ হয়, এটার কোনো জবাবদিহিতা নাই। গতকাল শহীদ মিনারে একটা সমাবেশের, অর্থনৈতিক সংস্কারের, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমাবেশের অনুমতি দেয় নাই পুলিশ। এই যে সব জিনিস আবার সিমটমগুলা দেখা যাচ্ছে, এটার যে জবাবদিহিতা নাই, এই জবাবদিহিতা এবং ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করাটা ছিল কিন্তু জুলাই সনদে। তাসনুভা যাবেন, আপনার কাছে আবার আসবো। ফজলে হুদা বাবুল, আপনি বিএনপি দলীয় সংসদ সদস্য। নতুন রাষ্ট্রপতি ৭০ অনুচ্ছেদ এবং যে কথাটা বলেছে ফ্যাসিবাদ ব্যবস্থায় বিলোপ এখনো হয়নি বা প্রক্রিয়া শুরু করতে পারেননি আপনারা, এবং আরেকটা কথা বলেছেন যে তারা দেখতে পাচ্ছে যে বিএনপি একটা অ্যান্টি রিফর্ম স্ট্যান্ডে আছে। জি, ধন্যবাদ আকাশ ভাই এবং সহ আলোচক দুজনকেই। কাঠগড়ায় দাঁড়িয়ে বিশেষ করে সাকিব যখন থাকেন একটু ভয়ে থাকি, সাকিবের থেকে অনেক কিছু শিখি আমি। তাসনুভা আগে ডিফেন্স নিচ্ছে, আমি ডিফেন্স নিচ্ছি না। তাসনুভা খুব ভালো বলেন, আজকেও বলছেন, খুবই স্বাভাবিক। এটা খুব ন্যাচারাল এবং এটাকে আমি স্বাগত জানাই। এবং এইটাই কিন্তু বিএনপির রাজনীতি, এটাই বাংলাদেশ জাতীয়তাবাদের রাজনীতি, যেটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুরু করেছিলেন, যে আপনার কথা আপনি বলবেন এবং আপনার কথা বলার ক্ষেত্র আমি তৈরি করে দেব। সেটা সংবাদপত্রের স্বাধীনতা বা প্রিন্ট মিডিয়ার স্বাধীনতা বলেন বা টকশোর স্বাধীনতা বলেন, গত 6 মাসে বাংলাদেশ সেটা খুব ভালোভাবেই আমি মনে হয় যে উপলব্ধি করেছে, উপভোগ করেছে। এবং এর মাধ্যমেই আসলে যেটা তাসনুভা বলছিলেন যে জুলাই আকাঙ্ক্ষা, আসলে রাতারাতি চেঞ্জ করে দেবার তো কিছু নেই এখানে। বাংলাদেশের যে কথাগুলো, যে জুলাই আকাঙ্ক্ষা, ফ্যাসিবাদের পতনের যে আশা, এইগুলো আসলে আমরাও ছিলাম রাজপথে। এমন তো নয় যে শুধু বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাই ছিল বা ছাত্রদলই ছিল বা শিবিরই ছিল বা ঢাবিয়ানরাই ছিল, আরও অনেকেই ছিল সেখানে। আমি অবশ্যই গর্ববোধ করি যে ঢাবিয়ানেরা নেতৃত্বে থাকে সবসময়, বিঙ্গে ঢাবিয়ান। বাট দিন শেষে কি এটা সবারই আন্দোলন ছিল। আন্দোলনটা ছিল হাসিনা ওয়াজেদের পতন, এক দফায় আসলেন। এরপর যে আমরা শব্দগুলো শুনলাম, সেগুলো 8 মাস ধরে হিসাব কিতাব আলোচনা করে আমরা কিন্তু ইতিমধ্যেই 133টার মধ্যে প্রায় 109টা বোধ আমরা অধ্যাদেশ, যেটা সংস্কারের জন্য যাদেরকে ইন্টেরিয়ামে দিয়েছিলেন, আমরা কিন্তু সেটা করে ফেলেছি। বাকি যেগুলা দরকার আপনার, হ্যাঁ আপনারা বলতে পারেন যে ওইটাই হচ্ছে মূল কাঠামোর পরিবর্তন। সেই কাঠামো পরিবর্তনের জন্য আমরা বিরোধী দলের কাছে চেয়েছি। এই অধিবেশনে চাইনি, আমরা বাজেট অধিবেশনও চাইনি, আমরা কিন্তু চেয়েছি ওই রাষ্ট্রপতির ভাষণের উপর যে ধন্যবাদ প্রস্তাবের উপর আলোচনা, সেই প্রথম অধিবেশনেই চেয়েছি। তারা কিন্তু দেননি। এবং আমরা
এইটা কারণ আপনি সংবিধান সংশোধন করবেন, তো সেটার জন্য একটা বিশেষায়িত কমিটি দরকার। সেই কমিটির নামটা যদি তারা দিয়ে আসেন, আমরা অবশ্যই করব। এবং এটা কিন্তু আমাদের প্রতিশ্রুতি। আমাদের তো শুধু এরকম প্রতিশ্রুতি নয় যে আমরা জুলাই সনদই শুধু পালন করব, আমরা 31 দফায় কিন্তু রাষ্ট্র মেরামতের জন্য বলেছি। সো এগুলো আমাদের জনগণের প্রতি কমিটমেন্ট, এবং আমরা কোনো কমিটমেন্ট দিলে সেটা আমরা করি এবং করব। 1 2 যেটা বললেন তাসনিভা, যে এটা একটা ফর্মালিটি ছিল, এটা একটা নাটক ছিল, জুলাই অনুচ্ছেদও আমরা অবশ্যই তুলব, এবং সেটা হয়তো এই অধিবেশনেও হয়ে যেতে পারে। এই যে আপনার যেটা আপনার কি বলে অগাস্টের 27 তারিখে অধিবেশন হচ্ছে, কারণ এই জিনিসটার জন্য শুধু জুলাই না, কিন্তু সংবিধানের যতগুলো ধারা সংশোধন করা, আমরা কিন্তু সেই প্রসেসে আছি এবং সেটা হয়ে যাবে। আমরা কিন্তু এখনো বছরও পার করিনি, কিন্তু আমাদের কিন্তু এখনো বছর পার হয়নি। আমরা যেদিন সংসদে ঢুকলাম 17 ফেব্রুয়ারিতে আমরা ওথ নিলাম, 17 ফেব্রুয়ারিতে ওথ নেবার পর আমাদের কিন্তু পরের দিন থেকে রোজা শুরু হলো, তারপর সংসদ শুরু হলো, রাত দিন ফ্রাইডে স্যাটারডে আমরা সংসদ করেছি, এরপরে বাজেট অধিবেশন গেল, তো এই তো সেপ্টেম্বর অধিবেশন আসছে। এটা আমি ধৈর্য ধরবারও গল্প করছি না, তবে এইটুকু বলছি যে বিএনপি যে কমিটমেন্ট করে, বিএনপির সরকার যেটা আছে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে, তারা এটা করবেন। এরপর আমি যদি বলি যে কথা অনেক আসছে, এটা তাদের বলবার অধিকার, কিন্তু দেখুন বিএনপির সংসদ সদস্য টোটাল কত সংসদে? 247। জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভোট পেয়েছেন কতগুলো? 255। তাহলে এই ভোটগুলো দিল কে? তাহলে এইখানে তো 70 অনুচ্ছেদ যখন মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেওয়া হয়, আসলে এখানে খাটে না কিন্তু। 1 2 নাম্বার হচ্ছে যে উনি যেটা বলেছেন বিরোধী দল সম্পর্কে, আমি এটা বিরোধী দলের কাছে দিতে চাই যে লেট দেম হ্যান্ডেল। কিন্তু ওই যে বললেন যে গ্যাস, পানি, বিদ্যুৎ, আচ্ছা, এটা নিয়ে আমরা আপনার কাছে আলাদা প্রশ্ন থাকবে, এটা বড় সমস্যা, এটা জি। আমরা নিয়ে আপনার কাছে আসবো। সাকিব আনোয়ার, আপনি একই প্রশ্ন, যে নতুন রাষ্ট্রপতি 70 অনুচ্ছেদ এবং যে রিফর্ম হওয়া না হওয়া বিষয়গুলো যেগুলো আসছে আপনার দৃষ্টিতে? জি, ধন্যবাদ। শুভেচ্ছা জানাচ্ছি আমার দুজন সহ আলোচক এবং যারা শুনছেন। বাবুল ভাই সম্পর্কে বলতে হয় যে মানে বিএনপি কিংবা আমরা নতুন যে বাংলাদেশের কথা বলি, এই বাংলাদেশে আসলে পার্লামেন্টারিয়ান হিসেবে যে ধরনের মানুষজনকে আমরা চাইতাম, তাদের মধ্যে তিনি একজন। তো এই ধরনের মানুষজন যদি থাকতো, তাহলে হয়তো বা সরকারকে এইভাবে মানে কাঠগড়ায় দাঁড় করানো লাগতো না আসলে আমাদেরকে। যাই হোক, বাবুল ভাই বেশ কয়েকটা বিষয় আমার সামনে আনলেন, সেগুলো একটু অ্যাড্রেস করা দরকার। তার আগে তাসনিমা জাবিন অলরেডি মানে রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে কি হয়েছে, আমাদের প্রত্যাশা কি ছিল, আসলে আমরা কি পেতে পারতাম, সেগুলো চলে এসছে। ফলে সেখানে আর নতুন করে কথা বলে সময় নষ্ট করার দরকার নাই। বাবুল ভাই যেটা বললেন যে রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি সংসদ সদস্যদের যে সংখ্যা, তার থেকে বেশি ভোট পেয়েছেন। এক্স্যাক্টলি ওই কারণে আসলে তাসনিমা জাবিনের এই প্রশ্নটা খাটে যে তাহলে কেন? তাহলে তো বিএনপি একটা এক্সাম্পল সেট করতে পারতো যে হ্যাঁ, আমরা 70 অনুচ্ছেদের ব্যাপারে যে সিদ্ধান্তটা আসলে ঐকমত্য কমিশনে হয়েছে, ইনফ্যাক্ট বিএনপি যতটুকু পর্যন্ত অ্যাকসেপ্ট করেছে, আমরা সেটুকু মেনে অন্তত এই নির্বাচনটা করছি, মানে রাষ্ট্রপতি নির্বাচনটা। তাহলে এটা কিন্তু একটা এক্সাম্পল সেট হতো। এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেশের মানুষ, মানে আমি শুধুমাত্র পার্লামেন্টে যারা আছেন তাদের কথা বলছি না, কারণ পার্লামেন্টে যারা আছেন তারা দেশের মানুষেরই প্রতিনিধিত্ব করেন। দেশের মানুষ আসলে তাকে যেভাবে অ্যাকসেপ্ট করে, যেভাবে নেয়, তাতে এখানে আসলে কিছুই মানে ন্যূনতম কোনো ধরনের পরিবর্তন হতো না বলে মনে করি। ফলে এর মধ্য দিয়ে বিএনপির যেমন একটা এক্সাম্পল সেট করতে পারতো, পাশাপাশি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও ডিগনিফাইড হতেন ওই পদে গিয়ে। যাই হোক, সেটা হয়নি। আমি একটু বাবুল ভাইয়ের দু একটা বিষয়কে একটু অ্যাড্রেস করি। যেমন বাবুল ভাই অধ্যাদেশগুলোর কথা বলছিলেন যে বিএনপি তো অধ্যাদেশগুলো তারা কি বলে আইনে পরিণত করার চেষ্টা করেছে। প্রথম অধিবেশনেই 98টা হুবহু আইনে পরিণত করা হয়েছিল। কোনগুলো? ধরুন কিছু জায়গার নাম পরিবর্তন করা হয়েছে, ব্রিজ কালভার্টের নাম পরিবর্তন করা হয়েছিল, কারণ ওটা তো অধ্যাদেশের, পুরো সরকারটা তো অধ্যাদেশের উপরেই চলেছে, তাই তো আসলে আইন করার ওই সময় কোনো মানে ওই রাইটটা ছিল না ওই সরকারের। ফলে ওগুলোকে আইনে পরিণত করা হয়েছে। আর একটা করা হয়েছিল যেটা একটা বিশেষ পরিস্থিতিতে মানে ওটা বাস্তবসম্মত ছিল, সেটা হলো স্থানীয় সরকারের প্রতিনিধিরা পালিয়ে গিয়েছিলেন। বাংলাদেশের ইতিহাসে তো এই
ধরনের ঘটনা ঘটে নাই যে কোনো একজন রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান ক্ষমতা ছেড়ে দেওয়ার পর বা পদত্যাগ করবার পর তিনি পালিয়ে গেছেন। বাংলাদেশে প্রথমবার এটা হয়েছে এবং তার সাথে সাথে তার চেলা চামুন্ডা সহ পালিয়ে গেছেন। ফলে স্থানীয় সরকারের প্রতিনিধি যারা ছিল তারা কেউ নাই। ওই পরিস্থিতিতে প্রশাসক নিয়োগ করার দরকার ছিল, ওই একটা অধ্যাদেশ করে এটা ইন্টারিম করেছিল, কিন্তু সেটাকে আইনতে পরিণত করা হয়েছে, যেটা আসলে এই সময়ের জন্য প্রয়োজন নাই। কেন করা হয়েছে? কারণ এতে সরকার শক্তিশালী হয়। সরকার চাইলেই আসলে তার যাকে পছন্দ না তাকে কলমের খোঁচায় তার পদ থেকে সরিয়ে দিতে পারে। স্থানীয় সরকার একজন নির্বাচিত প্রতিনিধিকেও সরাই দিতে পারেন। এই অধ্যাদেশ ওই 98টার মধ্যে ছিল। কিন্তু যেগুলো আসলে রাষ্ট্রের গঠনমূলক মানে সংস্কারের কথা আমরা যেটা বলি, গণতান্ত্রিক রূপান্তরের কথা বলি, সেটা যেই মানে অধ্যাদেশগুলো করতে পারতো সেগুলো নিয়ে কিন্তু কাজ হয় নাই। ধরেন এর মধ্যে দুটো নিয়ে আবার আইনের খসড়া এসছে, ওই জায়গাতে আসবো। যেমন গুম প্রতিরোধ অধ্যাদেশ কিংবা আপনার মানবাধিকার কমিশন, এই দুটোর কথা বলি কারণ এই দুটোর আইনের খসড়া এসছে এর মধ্যে। এই ধরনের যে মিনিট খানেকের মধ্যে আচ্ছা, এই ধরনের যে অধ্যাদেশগুলো আছে সেগুলো আসলে আইনে পরিণত করা হয়নি। তখন বলা হয়েছিল যাচাই বাছাই করে সেগুলো আরো শক্তিশালী করে উপস্থাপন করা হবে। শক্তিশালী করে যখন উপস্থাপনের ব্যাপারটা আসলো, মানে এখন যখন খসড়া করা হয়েছে, আমরা দেখলাম যে সেখানে 2009 সালের শেখ হাসিনার আমলের বেশ কিছু আইন হুবহু সেভাবে রাখা হয়েছে। কিভাবে রাখা হয়েছে? যে আপনার কোন একটা বাহিনী যদি বাহিনীর কোনো একজন সদস্য, ধরুন পুলিশ বাহিনীর একজন সদস্য যদি মানবাধিকার লঙ্ঘনের সাথে মানে যুক্ত থাকেনি, অভিযোগ যদি আসে, তাহলে তার তদন্ত করবে পুলিশ বাহিনী। এবং ওই পুলিশ বাহিনী থেকে মানে সরকারের পক্ষ থেকে যে তদন্ত প্রতিবেদন দেওয়া হবে সেটার ভিত্তিতেই মানবাধিকার কমিশন সেটার ব্যাপারে ব্যবস্থা নেবে। এটা বিরুদ্ধে আমরা বলতে আমি কিন্তু ইনক্লুডিং বিএনপি বলছি, লড়াইটা তো আমরা একসাথে করেছি, ইনক্লুডিং বিএনপি আমরা কিন্তু এর বিরুদ্ধে অনেক কথাবার্তা বলেছি। ইন্টারেস্টিংলি শক্তিশালী করে উপস্থাপন করার কথা যখন আসলো যাচাই বাছাই করে, তখন আমরা দেখলাম শেখ হাসিনার আমলের সেটাকে এখানে রাখা হয়েছে। আরেকটা কথা বলি, এই সরকার আমলের প্রথম যে খসড়াটা দেওয়া হয়েছিল সেখানে বলা হয়েছিল যে মানবাধিকার লঙ্ঘনের ক্ষেত্রে অজুহাত অগ্রহণযোগ্য, এই ধরনের একটা লাইন ছিল প্রথম খসড়ায়। ফাইনালি যেটা মন্ত্রিপরিষদ অ্যাপ্রুভ করলো সেই খসড়ায় লাইনটা নাই। তার মানে আপনি এখন চাইলেই ক্রসফায়ারের যে আমরা ওই যে একটা গল্প জানি, তারা হামলা চালিয়েছিল, আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছিল, কারণ পাল্টা আমাদেরকে গুলি চালাতে হয়েছে, মানে একটা যে অজুহাত, ওই অজুহাত অগ্রহণযোগ্য, এটা কিন্তু এই গভর্নমেন্টেরই ফার্স্ট খসড়ায় ছিল। আলটিমেটলি যখন অনুমোদন হলো তখন ওই লাইনটা নাই। তার মানে আপনি কি চাচ্ছেন? আপনি কি আবার সেই পুরনো জায়গায় ফিরে যেতে চাচ্ছেন? শেখ হাসিনার আমলের মানে 2009 সালের আইনের অনেক ধারা হুবহু রাখা হয়েছে। আবার আপনার কোন একটা বাহিনীর কোন একজন সদস্য যদি আইন শৃঙ্খলা মানে মানবাধিকার লঙ্ঘনের সাথে কিংবা গুমের সাথে যদি যুক্ত থাকে, এই ধরনের কোনো অভিযোগ আসে, তাহলে ঊর্ধ্বতন কর্মকর্তা যদি হন, তাহলে তার অধস্তন একজন কর্মকর্তা অন্তর্বর্তীকালীন একটা রিপোর্ট তৈরি করবে। সেই রিপোর্টটা আবার একজন ম্যাজিস্ট্রেট ভেরিফাই করবেন এবং তথ্য উপাত্ত ঠিক আছে কিনা, প্রমাণাদি ঠিক আছে কিনা সেটা যাচাই বাছাই করবেন। করার পর তার যদি মনে হয় যে তথ্যপাত্র তিনি পান নাই, তাহলে তিনি সেখান থেকে তাকে খারিজ করে দেবেন। সেটা বলেন তো, একটা বাহিনীর অধস্তন কোনো একজন কর্মকর্তা, তিনি তার ঘাড়ে কয়টা মাথা আছে যে তার উচ্চপদস্থ কর্মকর্তার বিরুদ্ধে সে এরকম একটা প্রতিবেদন দেবে এবং যেখানে সে জানে যে এরপর তিনি আবার এখান থেকে খারিজ পেয়ে যেতে পারেন। ফলে ওই জিনিসগুলো যেগুলোর বিরুদ্ধে আসলে আমরা এতদিন ধরে কথা বলছি সেই জিনিসগুলো রয়ে গেছে। মানবাধিকার কমিশন আপনার কোথাও কোনো ধরনের আটক কেন্দ্র আছে, সেই আটক কেন্দ্র যদি আছে এই ধরনের যদি মনে করেন আর কি, তারা সেটা পরিদর্শন নিজেরা করতে পারবেন না, এর জন্য তার সরকারের অনুমোদন লাগবে, এটা রাখা হয়েছে। এবং সামরিক আটক কেন্দ্র, এইটা ছিল আগে, যুক্ত করা ছিল আগে আইনে, মানে অধ্যাদেশ যেটা হয়েছিল অন্তর্বর্তীকালীন সরকার সময়, ওটা বাদ দেওয়া হয়েছে। তার মানে আপনি ওই এর আগে আমরা যেগুলো আয়নাঘর যে সিস্টেমগুলো দেখেছি সেই জিনিসগুলো কিন্তু এখানে রয়ে গেল। আপনার র্যাবের নাম পরিবর্তন করেছেন। নাম পরিবর্তন করার পর কি করেছেন? র্যাবের যে সদস্যরা ছিলেন তারা এসআরবির সদস্য হবেন। র্যাবের যে আইন ছিল সেটাই এখনকার আইন হবে, র্যাবের যে এখতিয়ার ছিল সেটাই থাকবে। এবং র্যাব তারা মানে তাদের আটক কেন্দ্র থাকবে এবং সেখানে তারা জিজ্ঞাসাবাদের জন্য আটক রাখতে পারবে, মানে যেটা আগে র্যাবের হাতে যেটা ছিল সেটাই আপনি এখন রেখে দিয়েছেন। তো এসআরবির নাম পরিবর্তন করলেন কেন? ভাই আমি টাকা দিই না, আমার টাকা নিয়ে আপনি শুধু নাম পরিবর্তনের জন্য খরচ হবে, খরচ করার কি দরকার ছিল? র্যাবের মানে র্যাব বাহিনীটাকে বিলুপ্ত করা হবে এবং বিলুপ্ত করে সেখানে আপনি নতুন করে আইনের আওতায় এনে, মানে নতুন করে আপনি তার কাঠামো তৈরি করে নতুন আইনের ভিত্তিতে আপনি একটা বাহিনী তৈরি করবেন। এটা তো আপনার জাতিসংঘের প্রস্তাব ছিল, এটা তো অন্তর্বর্তীকালীন সরকার সময় এই বিষয়ে অনেক আলোচনা হয়েছে। ইনফ্যাক্ট বিএনপি ইলেকশনের আগে 12 ফেব্রুয়ারি নির্বাচনের আগে সংবাদ সম্মেলন করে তারা এটা বলেছিল, সংবাদ সম্মেলন করে র্যাব বিলুপ্তির কথা বলেছিল। তার মুখে নাম বিলুপ্তির কথা বলেছিলেন জানি না। যেমন ধরেন সরকারের একটা ব্যাপার, এটা আসলে আমি নিজেই এটার জন্য দুঃখিত, মানে আমরা আসলে বুঝতে পারি নাই। আমরা অনেক বলছি যে আচ্ছা ঠিক আছে, অন্তর্বর্তীকালীন সরকার যে অধ্যাদেশ করেছিল আপনারা শক্তিশালী করতে চান, করেন, পরে করেন, কিন্তু তারা তো আসলে শক্তিশালী কিন্তু করেছে,
শক্তিশালী কাদেরকে করেছে? যারা গুমের সাথে জড়িত ছিল, যারা মানবাধিকার লঙ্ঘনের সাথে জড়িত ছিল বা জড়িত থাকে, এবং সরকার নিজেদেরকে শক্তিশালী। কিন্তু তারা তো বলছে আমরা এইটা যাচাই বাছাই করে শক্তিশালী করে উপস্থাপন করব। আমরা টের পাইনি, আসলে আমরা বুঝতে পারি নাই ওনারা নিজেদেরকে শক্তিশালী করতে চাইছেন। ওনারা যেটা বলছেন সেটা কিন্তু ওনারা করছেন, শক্তিশালী করছেন নিজেদেরকে এবং যারা গুমের সাথে জড়িত থাকে, মানবাধিকার লঙ্ঘনের সাথে জড়িত থাকে তাদেরকে। এই দুটো আইনে প্রশ্নটা হচ্ছে এরকম 16টা অধ্যাদেশ আছে যেগুলো উনারা যাচাই বাছাই করে তারপরে আনবেন। এখন এই দুইটা দেখে আমরা তো মানে এখন আমাদের আশঙ্কা তৈরি হয়েছে যে তার মানে কি? তার মানে আমরা তো আবারও মানে যাচাই বাছাই করে আলটিমেটলি শক্তিশালী করা হচ্ছে যারা আসলে অপরাধগুলোর সাথে জড়িত ছিল। আমি আরেকটা বিষয় একটু বলতে চাই জি সংক্ষেপে, সেটা হলো 31 দফার কথা বলছিলেন বাউল ভাই। 31 দফার 9 নম্বর দফায় পরিষ্কারভাবে বিচার বিভাগের স্বাধীনতার কথা বলা আছে। তো এই সরকার আসার পরে মানে বিচার বিভাগ সংক্রান্ত 4টা অধ্যাদেশ ছিল, আউটরাইট বাতিল করে দিয়েছে। একটা হচ্ছে বিচার বিভাগের ওই আপনার কি বলে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ এবং সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ আউটরাইট বাতিল। তো আপনার মানে 31 দফায় 9 দফায় যেটা বলা ছিল সেখানে তো আপনি স্বাধীনতার কথা বলেছেন, কিন্তু এখন আপনি কেন করছেন না? এখন আপনি বলবেন আমরা এটাকে যাচাই বাছাই করে আরো শক্তিশালী করে, আমি যেখানে কথা তুলেছি তখন কাউন্টার এসছে যে আমরা তো আরো শক্তিশালী করে আনতে চাইছি। শক্তিশালী করে আপনি কি আবার ওই গুম প্রতিরোধ আইনের মতো কিংবা আপনি এই মানবাধিকার আইনের মতো করবেন? আর আপনার শক্তিশালী করার দরকার কি? মানে আপনি কি বলতে চাচ্ছেন যে একবার এই আইনটা করা হয়ে গেলে তারপর আর করা যাবে না? সেটাই যদি হয় তাহলে আপনি যখন আবার সংবিধান সংস্কারের কথা বলছেন তখন তো আপনি বলছেন যে আমরা এটা সংশোধন করব। তো সংশোধন তো সম্ভব। তাহলে আপনি প্রথমে 133টা অধ্যাদেশ ওভাবে করতেন, আপনি বাতিল না করে, কিংবা আপনি যে যাচাই বাছাইয়ের কথা বলে এইভাবে না আনতেন, আপনি প্রথমে সেটা পাশ করতেন, তারপর আমরা সংসদে আলোচনা হতো, মানুষ তখন জানতো যে আসলে কি ছিল আর এখন আসলে সরকার কি আনতে চাচ্ছে। জি, অনেক ধন্যবাদ। তাসনুমা জাবিন, এই দুইজন আলোচনার প্রেক্ষাপটে যদি কিছু বলতে চান সেটা তো আছেই, একই সাথে যে আরেকটা প্রশ্ন করব যে 6 মাস তো হয়ে গেল সরকারের, 6 মাসের মাথায় এসে মন্ত্রী পরিষদের আকার বাড়লো, যুক্ত হলো আরও 5 জন, সেখানে আমরা দেখতেছি 52 জনের মন্ত্রিসভা দাঁড়ালে, এর সাথে তো মন্ত্রী প্রতিমন্ত্রী মর্যাদায় উপদেষ্টাও আছে। কেমন হলো? আচ্ছা, প্রথমে দুইজন সহ আলোচকের আমি আসলে যেগুলো বলবো ভেবেছিলাম, সাকিব ভাই অনেক কিছু অ্যাড্রেস করেছে। আমাদের এমপি মহোদয় রাতারাতি আকাঙ্ক্ষার কথা বলছিলেন যে আকাঙ্ক্ষা রাতারাতি, কিন্তু আমরা রাতারাতি আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হলেও রাতারাতি আকাঙ্ক্ষা মানে ব্যর্থ হতে দেখেছি। জাস্ট আমি এই কথাটা সবসময় বলি, আমার নিজের কাছে বিশ্বাস হয় না যে বিএনপি সরকার 24 ঘন্টার মধ্যে গণভোটকে নাই করে দিয়েছে। এবং সাকিব ভাই যে অধ্যাদেশগুলোর কথা বললেন, হ্যাঁ, যে 16টা অধ্যাদেশ বিএনপি আইন আকারে পাশ করে নাই, ওই 16টা অধ্যাদেশই সরকারের ক্ষমতার ভারসাম্য এবং জবাবদিহিতা নিশ্চিত করে। এবং সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে আপনি মানবাধিকার লঙ্ঘন করা, যেটাতে বিএনপির নেতাকর্মীরা সবচেয়ে বেশি ভিকটিম, সেই মানবাধিকার লঙ্ঘনের অপরাধের তদন্তভার আপনি পুলিশের কাছে রেখে দিয়েছেন। এবং কেউ যদি এটা প্রমাণ করতে ব্যর্থ হয় এই অপরাধ, তার উল্টা 5 বছরের জেল হবে। মানে যেই পুলিশের বিরুদ্ধে, যে নিরাপত্তা ব্যবস্থার বাহিনীর বিরুদ্ধে, যে গোয়েন্দা সংস্থার বিরুদ্ধে, যে র্যাবের বিরুদ্ধে সবচেয়ে বেশি অভিযোগ এই গুম খুনের, তাদেরকে আবার মানে বাঁচানোর বিল পাশ হয়েছে। আর র্যাবের এই বিলটাকে তো আমরা বলি আকিকা বিল, জাস্ট নাম পরিবর্তন। সাকিব ভাই 31 দফার 9 দফার কথা বলেছেন, আমি শুধু প্রথম দফার কথা বলি বিএনপির 1 নাম্বার, যেখানে তাদের সংবিধান সংস্কার পরিষদ গঠনের কথা বলা হয়েছে। সো রাতারাতি আকাঙ্ক্ষা পূরণ না হলো, রাতারাতি আমরা কিন্তু পিছনের দিকে যেতে পরিষ্কার দেখছি। আরও অনেকগুলো উদাহরণ দেওয়া যাবে। আমি এই 6 মাসের এই যে রদবদল হলো এখানে আসতে চাই। সম্ভবত ভুল না করে থাকলে আজকেই পত্রিকায় পড়ছিলাম 51 জন মন্ত্রী প্রতিমন্ত্রী, এরকম প্রায় 26 জন মন্ত্রীর মতো, 52 জন। এবং প্রোগ্রামের আগে আমরা যখন আলোচনা করছিলাম, সম্ভবত প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে মতো ছোট মন্ত্রণালয়ে একজন মন্ত্রী, একজন প্রতিমন্ত্রী, একজন উপদেষ্টা, আবার বিশেষ সহকারী। সো একদিকে আমরা তারেক রহমান সাহেবের পিআর দেখছি যে উনি কম খরচ করেন, মিতব্যয়ী, এরকম একটা পিআর আমরা দেখছি যেটা প্রশংসিত হচ্ছে। আবার আরেক দিকে হচ্ছে এই ধরনের বড়। সো যেটা পড়ে বুঝলাম যে সরকারের পক্ষ থেকে এক ধরনের মূল্যায়ন করা হয়েছে এই 6 মাসকে, করে তাদেরকে রদবদল করা হয়েছে এবং আরও এক ধাপে রদবদল হবে এরকম পত্রিকা মারফত জানতে পারলাম। কিন্তু কিসের ভিত্তিতে আসলে মূল্যায়ন হয়েছে?
এটা আমাদের কাছে কিন্তু একটা প্রশ্ন। নির্বাচনের আগে কিন্তু আমরা অনেকে এটা বলেছিলাম যে যারা সংসদ হয়ে যাচ্ছে, মানে নির্বাচিত হয়েছেন, মন্ত্রী পর্যায়ে গেছেন, যাদের প্রিভিয়াস দুর্নীতির অনেক অভিযোগ ছিল, যারা দুর্নীতির অভিযোগে অজনপ্রিয় ছিলেন, তাদেরকে খুব গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় দেওয়া হয়েছে। ঋণ খেলাপিরা এমপি হয়েছেন, এরকম আমরা অনেক অভিযোগ কিন্তু দেখেছি। দেন ফাইন, 6 মাস গেল। এই 6 মাসে আসলে কিসের ভিত্তিতে তাদেরকে রদবদল করা হলো? আমাদের যে তথ্যমন্ত্রী ছিলেন স্বপন সাহেব, তাকে যে আমরা কিন্তু এই 6 মাসে গণমাধ্যমের মোটা দাগে আমরা কিন্তু স্বাধীনতা দেখেছি। আমাদের নতুন তথ্যমন্ত্রী, আমি আজকে একটা বক্তব্য কোট দেখলাম যে জুলাইয়ের সময় গণমাধ্যম সত্যি কথা তুলে ধরেছে। আমি রেসপেক্টফুলি এটার সাথে ডিসঅ্যাগ্রি করি। আমরা সবাই দেখেছি গণমাধ্যম কি পরিমাণ নিশ্চুপ ছিল একদম জুলাইয়ের শেষে, অগাস্টের 30-31 তারিখের পর থেকে জুলাইয়ের তার কিছু কিছু গণমাধ্যম মুখ খোলা। ইট ওয়াজ কমপ্লিটলি বিল্ট অন সোশ্যাল মিডিয়া, অন ডিজিটাল মিডিয়া। সো এবং এখনও আপনি দেখবেন যে তৎকালীন ফ্যাসিস্ট হাসিনার কাছে কিভাবে গণমাধ্যমের এডিটররা, সাংবাদিকরা গিয়ে সিজদা দিয়ে এসেছে, এই গণহত্যাকে তারা সমর্থন জানিয়ে এসেছে। এবং পুরো গণমাধ্যম থেকে গণ অভ্যুত্থানকে এক ধরনের ব্ল্যাকআউট করে রেখেছে তো এই হাউসগুলাই। সো আমরা কিন্তু গত 6 মাসে এই ধরনের কোনো কিছু কিন্তু দেখিনি। আমরা খুবই জুলাই মানে 12ই ফেব্রুয়ারির আগে যেভাবে আমরা সরকারের সমালোচনা করতাম, আমরা কিন্তু 13ই ফেব্রুয়ারিও আমরা কিন্তু পর থেকে কিন্তু আমরা গত 6 মাস কিন্তু আমরা সরকারের সমালোচনা করছি। আমরা বিভিন্ন বিষয় নিয়ে শুধু সমালোচনা, আমরা আলোচনাও করছি, মন খুলে আমরা কথা বলছি। অন্তত এই জিনিসটা ছিল। সো আসলে কিসের ভিত্তিতে তথ্যমন্ত্রীকে সরিয়ে আরেকজন নতুন তথ্যমন্ত্রী, সো এই মূল্যায়নের প্যারামিটারগুলা কি, এটা নিয়ে কিন্তু কোনো কথা আমরা কিন্তু দেখলাম না। উল্টা যে এই যে একটা ছোট মন্ত্রণালয়ে অতিরিক্ত মানুষ, অনেকটা আমি ভুল হতে পারি, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে পুরস্কৃত করা হচ্ছে এক ধরনের, হ্যাঁ, সবাইকে। এবং যাকে উপদেষ্টা করা হচ্ছে তাকে পূর্ণ মন্ত্রীর মর্যাদায়, একদিকে তারেক রহমান সাহেবের মিতব্যয়ী হওয়ার ক্যাম্পেইন, পিআর ক্যাম্পেইন, আরেকদিকে এরকম আকার বড় করার। সো হতে পারে যে পরের ধাপে এটা হয়তো সমন্বয় করা হবে, কিন্তু আমরা খুব খুশি হতাম যদি এটার একটা মূল্যায়ন থাকে। উল্টা আমরা কিন্তু জ্বালানি মন্ত্রীর আমরা কোনো ধরনের জবাবদিহিতা দেখছি না। আমরা সেদিনও এই ব্যাটারি চালিত রিকশায় ইউনিভার্সিটির শিক্ষার্থীর প্রাণ যেতে দেখলাম, আমরা কিন্তু কোনো ধরনের জবাবদিহিতা দেখছি না। আমরা যেসব জিনিসগুলোতে একদম জনদুর্ভোগ আছে, আমরা বিশ্বাস করি যে এগুলো বিএনপির সৃষ্ট না, বিএনপির কারণে হয় নাই, কিন্তু আপনি মন্ত্রীদের যে এক ধরনের জবাবদিহিতা থাকে, হাম নিয়েও স্বাস্থ্যমন্ত্রী খুব বেশি আমাদেরকে আশ্বস্ত করতে পারে নাই। আজকেও 3 জন শিশু মারা গেছে, কেন এখনো হামে শিশু মৃত্যু থামছে না? সো এই জবাবদিহিতাগুলার কোনো পরিষ্কার পরিচ্ছন্ন মূল্যায়ন করা হয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন আমি বলি না, মোটামুটি জনগণের সামনে মূল্যায়ন করা হয়েছে, এরকম কোনো কিছু কিন্তু আমরা দেখছি না। সো হয়তো পরের ধাপে এটাকে সমন্বয় করা হবে বলে আমি মনে করি আর কি। জি, ফজলে হুদা বাবুল, দুইজনের অনেক প্রসঙ্গ চলে আসছে। প্রসঙ্গ নয়, অনেক অভিযোগ। আমি শুরু করি সাকিব আনোয়ারকে দিয়ে। উনি কয়েকটা বিষয় নিয়ে এসছেন, এর মধ্যে সবচেয়ে বড় বিষয় যেটা আমি মনে করি, গুম কমিশন নিয়ে উনি কথা বলেছেন, সংস্কার নিয়ে, এবং খুব আশঙ্কা প্রকাশ করেছেন বাকিগুলো কীরকম হবে। সত্যি কথা বলতে সংসদে প্রত্যেকটা আইন কিন্তু ডিবেট হয় এবং সেখানে অনেক ধরনের আমরা রেকটিফিকেশন দিই এবং সেগুলো ভোটের মাধ্যমে ইয়েস নো হয় এবং সেই রেকটিফিকেশনগুলো আমরা খুব মানে স্বাধীনভাবে দিই এবং আমারও এরকম দু একটা কন্ট্রিবিউট করার সুযোগ রয়েছিল। যে তবে যেটা বললেন যে মন্ত্রিপরিষদ পাশ করেছেন, এটা আমার জানা নেই। সংসদে এটা যখন উঠবে অবশ্যই আমাদেরকে নোটিশ করবে এবং আমরা এটা নিয়ে অবশ্যই কথা বলবো, যেমন অজুহাত বিষয়টা কিভাবে সরানো যায়। 1, 2 যেটা বলেছেন যে আমি বিস্তারিত জানি না, কারণ আপনারা সংবাদ মাধ্যমের উজ্জ্বল নক্ষত্র মানুষ, তারা পেয়ে যান কোনো না কোনোভাবে, কিন্তু আমাদের কাছে এখনো আসেনি। যখন আসবে, সংসদে যখন ডিবেট হবে, আমি বিষয়গুলো নিয়ে কথা বলার চেষ্টা করব। 1, 2 নম্বর কথা হচ্ছে, আপনি আরেকটা কথা যেটা বলেছেন, বিচার বিভাগের সচিবালয় আলাদা করা। সাকিব ভাই খুব ভালো করে জানেন যে দেখুন, এখনো কিন্তু আমরা উপজেলা, জেলা, মন্ত্রণালয় সবকিছু কিন্তু ওই সময়ের, প্রত্যেকটা কিন্তু ওই সময়ের। এখন আপনি কি বাংলাদেশটা কি ওই যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন, উনি ওই যে
সব কিছু আটকে যাইতো, উনি যাইতেন হচ্ছে মেরাজে, রাইট? ওইরকম সিস্টেম নাই তো। তো যে আপনি সব স্টপ করে দিয়ে আপনি একদম নতুন করে করবেন, এর মাঝে আমাদের করতে হচ্ছে। এবং আমার মনে হয় আপনি বুঝতে পেরেছেন আমি কি বলছি, কারণ গত 17 বছরের নিয়োগগুলো নিয়ে আপনি যদি অ্যানালাইসিস করেন, প্রত্যেকটাই ফ্যাসিস্ট সমর্থকদের, কিন্তু আপনি সেটাকে তুলে ফেলে কি কম্বল উজাড় করে ফেলবেন? তো এই অবস্থায় এখন সরকার চলছে। যেটা প্রয়োজন, হ্যাঁ, আপনাদের গঠনমূলক সমালোচনা বিএনপিকে আরও অ্যাডভান্স করবে আমি মনে করি, প্রাইম মিনিস্টার হাতকে আরও শক্তিশালী করবে, এবং আমরাও সেটা মনে করি। এক, দুই, তাসনোভা জাবিনের কথায় আসি, যে আপনারা একটা কথা বলেছেন যে স্থানীয় সরকারের নির্বাচিত প্রতিনিধিকে আউট করে দিচ্ছি আমরা। দেখুন, এই মুহূর্তে বোধহয় অধিকাংশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা ফ্যাসিস্ট আমলের, কিন্তু মানে আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি আমার জেলায় অন্তত 98% আছে, আর আমার উপজেলায় প্রায় সবগুলোই। কারণটা কি? তো আমরা তো নির্বাচিত পাইনি, আর এগুলো কিন্তু ওই বিনা ভোটেরই বিএনপি, জামাত, বামপন্থী, জাতীয় পার্টি, তারা কিন্তু জাতীয় পার্টি না, সরি, তারা তো মানে বাইরে ছিলেন, আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি ছাড়া কেউ তো নির্বাচনে অংশগ্রহণ করার দূরের কথা ঘরে থাকতে পারেনি। তো তারাই কিন্তু চালাচ্ছেন, তাই নাকি? তো ওইটা তো নির্বাচন ছিল না, কাজে ওইটাকে যদি আপনি নির্বাচন প্রতিনিধি বলেন, আমি এটার সাথে অবশ্যই দ্বিমত করব। 2 নম্বর কথা হচ্ছে দ্বিতীয় শপথ নিয়ে তাসনোভা বলেছেন, আমি এটার সাথে শুরু থেকেই একমত নই। আমি নিজেও আসলে ধাক্কা খেয়েছি যখন ভোট দিতে গিয়েছি, একজন ভোটার হিসাবে আমি ওই 3টা মানছি, 3.5টা মানছি, ওই অর্ধেকটা আমার জানার মধ্যে নাই। নির্বাচন শুরু হয়ে গেছে, আমরা প্রত্যেকে মাঠে, রাতের অন্ধকারে কারা কিভাবে কোথা থেকে এই যে ব্যালট পেপারটা আসলো, তারপর কি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে আমরা পক্ষে ভোট দিতে হবে, কারণ এইটার মাধ্যমে আমাদের কাছে যে মেসেজ সেটা হচ্ছে আমরা জুলাই সনদটাকে ভ্যালিডেট করব। এর বাইরে আরেকটা যে শপথ নিব, এরকম কোনো মেসেজ আমাদের কারো কাছে ছিল বলে আমি জানি না। এখন তাসনুভা যেটা বলেছেন যে এইটা আমরা ওই বিরোধী দল এটা ভায়োলেট করেছে, আমরা বলা শুরু করছি, এটা আমরা আজকে বলছি না, আমরা ডে 1 থেকে বলছি বিরোধী দল এটা ভুল করছে। কারণ আপনি তো অর্ধেক কিছু করতে পারবেন না, হয় দুদক না হলে বেস্ট, আপনি তো মাঝামাঝি একটা জায়গায় থাকতে পারবেন না। তো আপনি সংবিধান মানছেন, সব কিছু করছেন, ওইভাবে চলছেন, বিপ্লবী সরকার করেননি, আবার একটা শপথ নেবেন কিসের বলে? এটা শুধু স্বরাষ্ট্রমন্ত্রী না, এটা আমরা সংসদে বহুবার আলোচনা করেছি এবং এটিই সত্যি। আর র্যাবের বিল পাস হওয়া, আকিকা বলছিলেন, আমার জানা নাই র্যাবের কোনো বিল পাস হয়েছে কিনা। আমি সরি, খসড়া তো ভাই আমরা দেখতে পারি না, খসড়া হচ্ছে সংসদে উত্থাপন হলে তারপর আপনারা থেকে, এই জন্যই তো বলি ভাই গুপ্ত সুপ্তে কিন্তু আমরা ভরপুর আছি এখনো। না, গুপ্ত আমাদের ওখান থেকে বের হতে হবে, সবার আগে জানার কথা এটা গণমাধ্যমে জানার কথা না আমার কাছে না, মানে আমি একজন আইন প্রণেতা হিসেবে সংসদে উত্থাপনের আগে আমাদেরকে নোটিশ দিবে, আইন সহ নোটিশ দিবে, আমরা দেখব, দ্যাটস দ্য প্রসেস। এর বাইরের অন্য কোনো প্রসেস তো আমি এটা নিচ্ছি না। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, দেখুন এটা বাংলাদেশে আমি মনে করি সবচেয়ে ইম্পর্টেন্ট মন্ত্রণালয়, এবং আমার ব্যক্তিগত ওপিনিয়ন হচ্ছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় যে কোনো মন্ত্রণালয়ের চেয়ে বাংলাদেশের অর্থের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। কেন? শুধু রেমিটেন্স না, এখানে একটা ব্যাখ্যা আছে। এই যে আমাদের যে গার্মেন্টস ব্যবসাটা, যেটা ইউরোপ আমেরিকানরা আমাদের জুজুর ভয় দেখায় আমাদেরকে বিভিন্নভাবে আমাদের নিজস্বতা থেকে, আমাদের বাংলাদেশিত্ব থেকে দূরে রেখে তাদের কথা মতো আমাদের চলতে হয় অনেক সময়। এইটার একমাত্র কারণ হচ্ছে এই গার্মেন্টস ব্যবসা। অথচ এই গার্মেন্টস ব্যবসায় আপনি যদি 10 টাকা এক্সপোর্ট করেন, আপনার 60 টাকা আপনি কিন্তু ইম্পোর্ট করেন ওই এক্সপোর্টের এগেনস্টে। নেট কিন্তু কিছু তেমন থাকে না আমি মনে করি, কিন্তু শ্রমিকরা যেটা পাঠায় 10 টাকা পাঠাইলে 10 টাকাই নেট পাঠায়, এবং এখানে গত 17 বছর কোনো কাজ হয়নি। আপনি দেখছেন যে মালয়েশিয়া অলরেডি ওপেন হয়েছে, যেটা দীর্ঘদিনের বাংলাদেশের, এবং আমি নিশ্চিত মধ্যপ্রাচ্য সব দেশ এটা ওপেন হবে ইনশাআল্লাহ। প্রয়োজন ছিল, প্রয়োজন আছে। আর মনে হয় অনেক উত্তর দিয়েছেন, অনেকগুলো প্রসঙ্গে উত্তর দিয়েছেন, আপনি সময় আরেকবার পাবেন। আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি, আরেকটা প্রসঙ্গ আলোচনা করতে চাই, সেটা হলো যে
আপনারা জানেন যে গ্যাস বিদ্যুৎ সংকট, মানে এটা তো শিল্প কারখানার মালিকরা তো জানিয়েছে যে অনেক শিল্প কারখানা বন্ধ হয়ে গেছে, অনেকগুলো ধুঁকছে শিল্প কারখানা এবং ভুগছে সাধারণ মানুষ, আমরা প্রতিদিনই ভুগছি। তো বলা হচ্ছে যে নিঃসন্দেহে এই 2-4 দিনেতে এইটা সংকটটা সমাধান হবে না, মানে সমাধান হবে না, তৈরিও হয় নাই। আচ্ছা, তো এখন এটা বলা হচ্ছে যে সেই শেখ হাসিনার সময় থেকে ধারাবাহিকতা হয়ে আসছে, কিন্তু 6 মাসে বা এর আগে তো অন্তর্বর্তী সরকার ছিল, যথেষ্ট কাজ হয়েছে কিনা এই সমস্যার দিকে নজর রেখে? না ওই সরকার যখনই কথা বলে তখন মানে একটা কথা মনে হয় যে উত্তরাধিকার সূত্রে মানে বড় সন্তান মনে হয় কিছুই পায় না, সব পায় ছোট সন্তান। মানে মাঝখানে তো অন্তর্বর্তীকালীন সরকারের একটা 1.5 বছরের পিরিয়ড তো গেছে। যাই হোক, দেখেন ওই এই যে এখন যে মানে এলএনজি ক্রাইসিস থেকে তো সবকিছু শুরু হলো, কারণ ওই গ্যাস না পাওয়ার কারণে কিন্তু আবার বিদ্যুৎ উৎপাদন করা যাচ্ছে না, লোডশেডিং হচ্ছে। আপনি যদি এর মধ্যে গত কয়েকদিনে গণমাধ্যমের রিপোর্টগুলো দেখেন, ইন্টারেস্টিংলি একটা গণমাধ্যমই এই সংক্রান্ত রিপোর্টগুলো করেছে, অন্যরা করে নাই। কেন করে নাই জানি না, হয়তো গণমাধ্যমের স্বাধীনতা অনেক বেশি আছে এই কারণে হতে পারে, হোয়াট এভার। 6 কার্গো জ্বালানি আমদানির একটা চেষ্টা হয়েছিল, এটা হচ্ছে রাজনৈতিক তদবিরে, এবং মন্ত্রিপরিষদের যে ক্রয় সংক্রান্ত কমিটি আছে তাদের কাছে এটা গিয়েছিল, এবং ব্রিটিশ পেট্রোলিয়াম থেকে 2টো কার্গো কেনা হয়েছিল, যেটাতে আপনার কার্গো কেনা বা ভাড়া নেওয়া হয়েছিল, যেটাতে আসলে এলএনজি আসবার কথা ছিল, কিন্তু ওই দুটোকে পিছিয়ে দেওয়া হয়েছে, যে ওগুলো পরে আসবে। কিন্তু 6 কার্গো এলএনজি এটা রাজনৈতিক তদবির, এবং ওখানে যেভাবে বলা হচ্ছে সেটা ক্ষমতাসীন দলের রাজনৈতিক কয়েকজন নেতার তদবিরের কারণে 6টা ভিন্ন ভিন্ন প্রতিষ্ঠান, মানে ভিন্ন ভিন্ন কয়েকটা প্রতিষ্ঠানের সাথে 6 কার্গো এলএনজি আমদানির একটা চুক্তি হয়েছিল, এবং সেটাকে আগে আনার জন্য 6 ভেসেল, 6 ভেসেল কার্গো, ওকে, হ্যাঁ এলএনজি আনার জন্য, কিন্তু একটাও আসে নাই। ওর একটা আসে নাই কারণ হচ্ছে ওই সময় রেট ছিল, কেউ $14 দিছিল, $14 থেকে $19 মধ্যে ছিল, এবং এখন স্পট মার্কেটে সেটা $22 উপরে, ফলে ওগুলো আর আসে নাই। এই যে ডিলেটা হলো সেটার কারণে আমরা আসলে এই এখনকার এই পরিস্থিতির মধ্যে পড়েছি। এখন দেখেন 30 থেকে 40% উৎপাদন কমে গেছে গার্মেন্টস শিল্পে, 30 থেকে 40%। এখন গার্মেন্টস শিল্পের ব্যাপারটা তো আমরা জানি, এটা আমরা যেহেতু এইটা নিয়ে আসলে বেঁচে আছি অনেক বছর ধরে, কারণ গার্মেন্টস শিল্পে হ্যাঁ একটা ব্যাপার ঠিক যে আমরা তো এখানে আসলে সিএম করি, মানে কাটিং অ্যান্ড মেকিং, ওইটার জন্য চার্জ পাই আমরা, যেটা আসলে মানে এক্সপোর্ট যা করি আবার আমাদেরকে র ম্যাটেরিয়াল ইম্পোর্ট করতে হয়, ফলে মার্জিনটা খুব কম থাকে। কিন্তু আরেকটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার আছে, আপনি যে বলছেন 31 সালের মধ্যে 1 কোটি নতুন কর্মসংস্থান সৃষ্টি করবেন, আপনার এই গার্মেন্টস শিল্পের সাথে জড়িত কত কোটি কর্মসংস্থানের ব্যাপার আছে। শুধু গার্মেন্টসে যারা ওই কাটিং অ্যান্ড মেকিং করে ব্যাপারটা তো তা না, এর সাথে জড়িত ধরেন অ্যাক্সেসরিজ আছে, আপনার এই যে বাংলাদেশ টেক্সটাইল মিল কর্পোরেশনের আন্ডারে যে সমস্ত টেক্সটাইল মিলস আছে এগুলো, মানে এরকম অনেক ইন্ডাস্ট্রি আছে যারা আবার এই গার্মেন্টস শিল্পের সাথে আসলে জড়িত, ফলে পুরোটা মিলে যে পরিমাণ কর্মসংস্থানের ব্যাপার আছে আপনাকে তো টিকাইতে হবে। আপনার 30 থেকে 40% উৎপাদন কমে গেছে, আমরা গার্মেন্টস শিল্প সম্পর্কে তো জানি, আপনার একটা নির্দিষ্ট সময় থাকে, ওর মধ্যে যদি আপনি যদি এটা এক্সপোর্ট করতে না পারেন তাহলে ওগুলো আর বাইরেরা নেয় না, কিংবা আপনাকে তখন ডিসকাউন্ট দিতে হয়, ফলে ওই পরিস্থিতি যদি হয় আপনি কিভাবে টিকায় রাখবেন? আপনি বলতেছেন 2034 সালের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতিতে যাবেন, সরকারের একজন অর্থ উপদেষ্টা আছেন, তিনি বললেন যে 2029 সালের মধ্যে আমরা জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করবো, 2029 সালের মধ্যে, এবং তার আগ পর্যন্ত উনি বললেন না বছর 2 সময় লাগবে একটা মানে স্বাভাবিক অবস্থায় আসতে। আপনি বছর 2 যদি এইভাবে চলেন তাহলে আপনি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করে আপনি কি করবেন? ততদিনে আপনার কাছে গার্মেন্টসের অর্ডারগুলো থাকবে, ততদিন তো আপনার এই অর্ডার থাকবে না। আপনি 34 সালের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতিতে যাবেন, 31 সালের মধ্যে 1 কোটি কর্মসংস্থান সৃষ্টি করবেন, আপনার 3 কোটি কর্মসংস্থান যদি এর মধ্যে চলে যায়, নতুন করে 1 কোটি কর্মসংস্থান সৃষ্টি করে আপনি কি করবেন? এরপরে দেখেন এই যে এই সরকারের আমলে কয়েকদিন আগে একনেকের সভা ছিল, সেখানে প্রধানমন্ত্রী তারেক রহমান সভাপতিত্ব করেছেন, সেখানে 7টা মন্ত্রণালয় মিলে 9,333 কোটি টাকার বিভিন্ন প্রকল্প অনুমোদন করা হয়েছে। 2টা আবার ফেরত পাঠানো হয়েছে যাচাই বাছাইয়ের জন্য। যে 10টা অনুমোদন করা হয়েছে 7টা মন্ত্রণালয় মিলে, তার মধ্যে একটা হচ্ছে এলজিইডির মানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রণালয়, বিখ্যাত মন্ত্রণালয় আর কি বাংলাদেশে, অন্তত এই সরকারের সময়, মানে যেটার মানে শাহেনশাহ হিন্দুস্তান না, শাহেনশাহ বাংলাদেশ মীর শাহ আলমের। তো সেখানে আপনার 9,333 কোটি টাকা 7টা মিলে মন্ত্রণালয় মিলে, তার ওই একটাতে 5,000 কোটি টাকার একটা প্রকল্প অনুমোদিত হয়ে গেছে। ওখানে কিন্তু সভাপতিত্ব করেছেন প্রাইম মিনিস্টার। ওই জায়গাতেই বলতেছি, প্রাইম মিনিস্টার শুরু থেকে বলছেন যে তার প্ল্যান আছে, তিনি চেঞ্জ করতে চান, এবং আমরা সরকারের ভেতর থেকে অনেকের কাছ থেকে শুনতে পাই যে উনি আসলেও এটা মিন করেন, উনি আসলে চাচ্ছেন। কিন্তু সমস্যাটা কি হচ্ছে, স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে তো তার কাছে এমন একটা মানে ওই একটাকে দেওয়া হয়েছে, পাঠানো হয়েছে, যেখানে 10 মিটার কালভার্ট মেরামতের জন্য প্রতি 10 মিটার মেরামতের জন্য ব্যয় ধরা হয়েছে 1.25 কোটি টাকা।
1.25 কোটি টাকা মেরামতের জন্য। আপনাকে কিন্তু ভূমি অধিগ্রহণ করতে হচ্ছে না। এরপরে প্রতি কিলোমিটার রাস্তা গ্রামীণ অবকাঠামো, মানে গ্রামীণ রাস্তা, সেটা মেরামতের জন্য, ভূমি অধিগ্রহণ নাই, আবার বলি, সেখানে প্রতি কিলোমিটারের জন্য ধরা হয়েছে 80 লাখ টাকা। ওই রাস্তা যে বানাবে এর জন্য পরামর্শক ফি হতেছে 14 কোটি টাকা, পরামর্শক ফি, গ্রামীণ রাস্তা। এরপরে হচ্ছে সেটার জন্য ল্যাপটপ কিনবে 1.5 কোটি টাকা দিয়ে, 80টা ল্যাপটপ কিনবে, 2 লাখ টাকা করে হচ্ছে ধরেন অ্যাভারেজ, মোটামুটি 1,87,000 সম্ভবত আসে, মানে ভাগ করলে। তো একটা ল্যাপটপ কিনবেন, আপনি কি গেমিং ল্যাপটপ কিনবেন? মীর শাহ আলম সাহেব কি মানে গেম খেলবে এটা দিয়ে? আই এম নট শিওর। তো আপনার হয়তো হিসাব নিকাশ করার জন্য আপনার ল্যাপটপ লাগতে পারে, সেই ল্যাপটপের দাম তো আপনার মানে কোনোভাবেই 2 লাখ টাকার কাছাকাছি হওয়ার কোনো কারণ নাই। এখন ওই যে আমরা বালিশ কেনার কথা দেখছি, এক একটা বালিশ 5,975 না 76 টাকা করে কেনা হয়েছিল, বালিশ কাণ্ড বলেছি। এখন কি নতুন করে মীর শাহ আলম কাণ্ড দেখবো আমরা? তার জন্য তো আসলে মানে এই জুলাই আসে নাই, এত কিছু হয় নাই, তাই না? আর মনে হয় কি শেষ করতে দুজনের দিতে হবে। আচ্ছা, একটু আমি করি। আর 31 দফার কথা যেমন ভাই বলছিলেন, ধরুন 31 দফায় দলীয় বিবেচনায় নিয়োগ দেওয়া হবে না, এই আলোচনাটাও ছিল বিএনপির 31 দফায়। কিন্তু এই যে কয়েকদিন আগে যে নিয়োগ দেওয়া হলো, আমরা জানি বন শিল্প কর্পোরেশনের যিনি চেয়ারম্যান নিয়োগপ্রাপ্ত হয়েছেন, তিনি এখনো তো পদই ছাড়েন নাই, তার এখনো দলীয় পদ আছে, অথচ তাকে যে নিয়োগ অনেক দেওয়া ধন্যবাদ। হয়েছে। আমাদের বোধহয় দুইজনকে 2 মিনিট করে তো অন্তত সময় দিতে হবে, প্লিজ। শেষ 2 মিনিটের মধ্যে। আমি আসলে প্রথমে একটা আশ্চর্যের কথা বলি যে আমি আপনাদের এখানে আস্তে আস্তে আমি হাসনাতের একটা ভিডিও দেখছিলাম, প্রেস মিট করছে, যে একটা সংসদীয় কমিটির মিটিংয়ে প্রথম মিটিং বিএনপির পক্ষের এমপিদের প্রিপারেশন না থাকার কারণে সেটা অর্থ মন্ত্রণালয়ের একটা স্থায়ী কমিটির মিটিং, সেটা হয় নাই। আজকে দ্বিতীয় মিটিং ছিল, সেটাও অর্থমন্ত্রীর ইচ্ছা থাকা সত্ত্বেও বিএনপির পক্ষের এমপিদের যথেষ্ট প্রিপারেশন না থাকার কারণে, যথেষ্ট সদিচ্ছা না থাকার কারণে মিটিংটা ফ্রুটফুল হয় না, কোনো ধরনের বাস্তবায়ন আসে না, এবং এটা নিয়ে সমালোচনা আছে। আমি আজকে খুবই অবাক যে 3টা খসড়া আইন, মানবাধিকার, গুম এবং র্যাব, এই 3টা খসড়া আইন জুলাইয়ের এবং বাংলাদেশ এর একেবারে উল্টা দিকে অবস্থান করছে, এবং আমাদের বিএনপির এমপি মহোদয় এটা জানেনই না। আই হ্যাভ টু ডাইজেস্ট ইট ফার্স্ট। এটা আমার জন্য খুবই ব্যাড একটা সংবাদ, যেটা উনি জানেনই না। এটা সংসদে উত্থাপন হওয়ার পর উনি জানবেন। এটা আমি জানি না। আর প্রথম কথা হচ্ছে, আমি ওই নির্দিষ্ট বর্গ থেকে রাজনীতিতে আসি নাই। আমি ঢাবিয়ান না, আমি ছাত্র রাজনীতি করি নাই, আমি একজন পেশাজীবী মানুষ। আমি নাগরিক জীবন থেকে রাজনীতিতে আসছি, এবং ছাত্র নাগরিক থেকে হয়তো হাসিনাকে ফেলতে আওয়ামী লীগের পরে আসছে। আমরা এখন বিএনপির সময়টা দেখছি, এবং সামনে কিন্তু আরও বর্গ থেকে মানুষ আসবে, একটা নির্দিষ্ট বর্গ থেকে না। একটা 3টা খসড়া আইন, যেটা হচ্ছে এই সপ্তাহের সবচেয়ে আলোচিত, কারণ এটা হচ্ছে বাংলাদেশের একদম বিপরীতে গিয়ে হয়েছে, বিশেষ করে গত 17 বছরের বিপক্ষে গিয়েছে। তো এটা হচ্ছে আমার জন্য একটা গ্লিমস অফ আইডিয়া যে কিভাবে এই সরকারটা বা কাদের হাতে কারা আমাদের নীতি নির্ধারক, আসলে কাদের হাতে আর এটা গেছে। এবং এই যে সংস্কার পরিষদের শপথ না নেয়াকে বিভিন্নভাবে যুক্তি আসলে দিচ্ছেন, এই শপথের কথাই কনফার্ম না হয়ে, এটা নিশ্চিত না হয়ে সবার আগে ওনারা জুলাই সনদে সই করেছেন, এবং ওনাদের স্বরাষ্ট্রমন্ত্রী তো অনেকটা মুখপাত্র এই সংক্রান্ত, এবং উনি বলেছেন যে যাতে নির্বাচনটা ঠিকঠাক হয় এজন্য আমরা এটা করেছি। আমরা কিন্তু জামাতকে সবাই তো প্রতারক বলে, মোনাফেক বলে, অনেক কিছু বলে। আমার কাছে মনে হয়, এবং ছাত্রদেরকে জুলাইয়ের গাদ্দার বলে, কেন বিএনপিকে কেন কিছু বলে না? আমার আসলে এটা নিয়ে আমার বড় একটা প্রশ্ন। কারণ কাগজে কলমে, একটু শেষ করতে দিই আকাশ ভাই, কাগজে কলমে এই বেইমানিটা সবার আগে বিএনপি করেছে। আমি কিন্তু জামাতের কাছে কোনো কিছু প্রত্যাশাও করি না, কিন্তু যেইভাবে তারা প্রত্যেকটা জিনিস থেকে একদম দিনে দুপুরে ডাকাতির মতো 180 ডিগ্রিতে ঘুরে যায়, এবং এখন যে ল মেকাররা জানেনই না যে নাগরিকরা কি নিয়ে সবচেয়ে বেশি সমালোচনা করছে, এটার জন্য আসলে রাজনীতিবিদ হতে হয় না। এটা আমার কাছে আরও বড় আশ্চর্যের ব্যাপার। সেখানে তো এই গ্যাস বিদ্যুতের এই মাইক্রো লেভেলের এই সমস্যা তো আমার কাছে এটা মনে হচ্ছে যে এটা আদৌ ওনাদের টেবিল পর্যন্ত পৌঁছাবে কিনা, যে বাংলাদেশের মানুষ আসলে কি চায়। অনেক ধন্যবাদ তাস্তবা। ফজলে বাবুল, সাকিব আনোয়ার যে একটা প্রসঙ্গ তুলেছেন, যে আপনার অনেকগুলো প্রসঙ্গ আছে কিন্তু সময় খুব কম সংখ্যক, সাকিবের প্রসঙ্গ উত্তরটা আগে দেবেন, যেহেতু স্থানীয় সরকার মন্ত্রণালয়ের একটা প্রসঙ্গ উঠেছে, সেই মন্ত্রণালয়ের একজন প্রতিমন্ত্রীর নামও উনি নিয়েছেন, যেহেতু তিনি সেখানে নাই, কিন্তু আপনি সেই দলের এমপি আছেন, আপনি পক্ষে বা ডিফেন্ড করার সুযোগ আছে আপনার। ওইটা আমি বলি, এটা আমি পত্রিকায়ও দেখেছি, এটা গতকালকেও এসছে
বেশ কয়েকটা পত্রিকাতে, এটা আমি দেখেছি। ডিটেল আমি দেখিনি যে কতগুলো ইউনিয়নের জন্য, হয়তো একটা ইউনিয়নের জন্য একটা কম্পিউটার কিনা এবং পার কম্পিউটার কত করে প্রাইস, টোটাল কত, ওইটা দেখে, যেমন আমি নিজেও একজন পাবলিক অ্যাকাউন্টস কমিটির মেম্বার, সংসদীয় কমিটির, ওটা দেখা হবে, অফকোর্স দেখা হবে, এবং এইটা মাননীয় প্রধানমন্ত্রীও এটা অ্যাকসেপ্ট করবেন না। কাজেই এইটা আমি আপনাকে অ্যাসিওর করছি গণমাধ্যমের সবার সামনে যে আমি এটা দেখব। আমি নিজেও ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টসের মানুষ। আর তাসনুভা যেটা বললেন, আমি জানিই না কিছু। দেখুন, আমি একজন ল মেকার, যেটা সংসদে ওঠেনি, এটা ল তৈরির একটা বিষয়। এখানে আমি যে কোনো মন্তব্য কিন্তু করতে পারি না। তবে আমি এইটা বলেছি যে আমার কাছে এখনো অফিসিয়ালি এটা আসেনি। সো অ্যাজ এ ল মেকার হাউ আই ক্যান কমেন্ট অন দ্যাট, দিস ইজ এ লিগাল ম্যাটার, সেই কথাটা আমি বলেছি। আমি জানি না, বাংলাদেশের ল মেকাররা কিছুই জানে না বাংলাদেশের মানুষজন কি চায়। বাংলাদেশের মানুষজন কি চায় এটা 12 ফেব্রুয়ারিতে বাংলাদেশের মানুষ দেখিয়ে দিয়েছে, বাংলাদেশের মানুষজন কি চায়, কার উপর আস্থা আছে। কাজে ওইটা নিয়ে কোনো কথা নেই। তৃতীয় কথা হচ্ছে যে ওই জুলাই সনদে আমরা সই করেছি না জেনে, এতটা বেকুব বিএনপি নয়, ঠিক আছে? বিএনপি দক্ষিণ প্লাজায় যেটা সই করেছে ওটাই মানবে, এটা তো বিএনপি সবসময় বলছে। ওইখানে কোন জায়গায় ছিল আপনি বলেন, যে ওইখানে কোন জায়গায় ছিল যে আমরা দ্বিতীয়বার শপথ নিতে হবে এ আইনের অধীনে? এইটা ছিল না। কাজে যেটা চাপায়ে দেওয়া হয়েছে আমরা সেটা অ্যাভয়েড করেছি, এর বাইরে অন্য কোনো কিছু নয়। আরেকটা কথা হচ্ছে দলীয় নিয়োগ, যেটা সাকিব বলেছে। অবশ্যই আমরা দলীয় নিয়োগ করছি না। যে নিয়োগগুলো আপনি দেখছেন, যেটা দৃশ্যমান আপনি দেখছেন, জেলা প্রশাসক যেটা দেখছেন, কর্পোরেশনগুলো, এগুলো সবই অস্থায়ী নিয়োগ। ফ্যাসিস্টরা চলে গেছে, আমাকে তো চালাতে হবে, এর সবই অস্থায়ী নিয়োগ। এখন অস্থায়ী নিয়োগ কাকে দিবে? অফকোর্স অস্থায়ী নিয়োগ যারা বিএনপি করেছে দীর্ঘদিন, তাই। কিন্তু আপনি আপনি বিসিএস নিয়োগে কি ছাত্রদলের লিস্ট যাচ্ছে কিনা এটা আপনি বলেন, পুলিশ নিয়োগে আপনি যুবদল যাচ্ছে কিনা এটা আপনি বলেন। যে নিয়োগগুলো হয়েছে, আপনি কি জেলা পরিষদ ধরেন রাখবেন? টেকনিক্যাল একটা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এখনো উপজেলা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যদি বিসি আরবি বিভাগ থেকে নিয়োগ দেন, সেটা কি যথেষ্ট? কুমিল্লার সিটি কর্পোরেশন, এটা তো আরেকটা জিনিস। ওয়াসা চেয়ারম্যান, সবাই কর্পোরেশনগুলো দিয়েছে। আকাশ ভাই জাস্ট 30 সেকেন্ড, আমি তো 20 সেকেন্ড নিব, মানে একটু দিয়েন আমাকে। কিন্তু এটা তো আপনি যদি একটা আইনের কথা বলেন, 10% তো সরকার দিতে পারে। 11টা রাষ্ট্র প্রতিষ্ঠানে রাজনীতি কনভেনশন, ঠিক আছে, নিয়োগ দেওয়া হচ্ছে। না, আমরা বলেছি এই দলীয় নিয়োগ হবে না, মানে আমি বিসিএস এ দলীয় লোক নিব না। আমি তার মানে আমার মানে দলীয় লোক, আমি নিজেও তো দলীয় লোক। আমি কি দল ছাড়া? প্রাইম মিনিস্টার কি দল ছাড়া? দলীয় লোক। তো আপনি দুই রকম কথা তো বলতে পারবেন। তাহলে বলেন যে না, দল ব্যান্ড, বাংলাদেশে কোনো রাজনীতি থাকবে না, বাকশাল থাকবে, আমরা ওই বাকশালের অধীনে আমরা যাব, তাহলে আসছি। পুরোটা সময় আমি আসলে মানে যেটা হয়েছে যে সরকার দলীয়, মানে যেহেতু বাবুল ভাই তো অনেক কিছুতে হয়তো বাবুল ভাইকে মানে অ্যাড্রেস করে বলেছে, আমি তাসনুভা জাবিনের একটা কথাকে একটু অ্যাড্রেস করি যে জামাতের কাছে আসলে তাসনুভা জাবিনের কোনো প্রত্যাশা নাই, কিন্তু আমার একটা প্রত্যাশা আছে জামাতের আমিরের কাছে। সেটা হচ্ছে উনি যেন অন্তত সংসদে দাঁড়ায়, মানে এখন পর্যন্ত পরিস্থিতি যেখানে গেছে তাতে আমি খুবই ভয় পাই। উনি যখনই দাঁড়ান তখন ভয় পাই যে কখন বলে বসেন, মানে ওই রওশনের সাদের মতো, যে মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে বলে দেন আমরা সরকারি দল না বিরোধী দল। এখন পর্যন্ত বলেন না, এই জন্য ধন্যবাদ, এবং ওনার কাছে প্রত্যাশা যে এই পুরো 5 বছরে উনি অন্তত এই কথাটা বলবেন না। 10 সেকেন্ড নেব। যে বাবু বলছে যে 12 ফেব্রুয়ারি মানুষ বলে দিয়েছে কাদেরকে নির্বাচন করে। ডেফিনেটলি বিএনপি সবচেয়ে বড় দল ছিল আওয়ামী লীগের পরে, সো বিএনপি আসবে এটা নিশ্চিত, কিন্তু নাথিং ইজ অ্যাবসলিউট। হয়তো কারোর জন্য 17 বছর লেগেছে, এবং হচ্ছে নেক্সট টাইম যে 17 বছর না 17 মাস লাগবে, এটা হচ্ছে মানে নাকে রুমাল দিয়ে কি পরের বার বিএনপি থেকে ভোট দিবে না নতুন কাউকে বেছে নিবে, এটা সময় বলে দিবে। আমি কখনো এই ওভার কনফিডেন্স বিএনপির মধ্যে দেখতে চাই না। নাকে রুমালের মানুষ যেটা বলতেই পারে স্বাধীনতা। আরে ভাই, মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে প্রথম আলোতে শিশির ভট্টাচার্য কত ধরনের কার্টুন এঁকেছে। দিন শেষে কি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ইজ দ্য অনলি অফ। সো দিস ইজ বিএনপি। সো উই নো, আমাদের সবকিছু মানে প্রমাণিত, ওপেন, কোনো গোপনের কিছু নাই আমরা। আচ্ছা, আরো কিছু কি আছে নাকি শেষ করি? আমার সর্বশেষ একটা কথা আছে। আচ্ছা বলেন। সেটা হচ্ছে কি, যারা সমালোচনা করেন তাদেরকে ধন্যবাদ, কৃতজ্ঞতা। সমালোচনা বিএনপিকে আরো
কি বলবো ক্ষুরোধার করবে, আরও কেয়ারফুল করবে। এই জন্য আমরা তাদের কাছে কৃতজ্ঞ। তবে সেই সাথে এটা বলি যে আস্থা রাখুন, আমি ব্র্যাকের আস্থা অ্যাপের কথা বলছি না, মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আস্থা রাখুন। উনি ব্র্যাকের আস্থা। মাননীয় উনি আছে মনে হয় ওদের একটা। একজন প্রেসিডেন্টের সন্তান, উনি একজন প্রধানমন্ত্রীর সন্তান, উনি দীর্ঘদিন রাজনীতি করে বড় হয়েছেন, উনি একজন নির্যাতিত। কাজে বাংলাদেশের স্বার্থে সবার আগে বাংলাদেশকে উনি রাখবেন, এটা আমি বিশ্বাস করি। জি, ফজলে হুদা বাবুল এমপি, অনেক ধন্যবাদ। তাসনুভা জাবিন, অনেক ধন্যবাদ। সাকিব আনোয়ার, অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। দেখলেন মিনিস্টার স্মার্ট এসি নিবেদিত দেশ ভাবনা, এই মুহূর্তের বাংলাদেশ। শুভরাত্রি।